হ্যালো, কে বলছেন? কে বলছি তা জেনে লাভ হবে না বোধহয়। ফোন দিয়েছেন কেন তাহলে? একটা খোঁজ নিতে। কিসের খোঁজ? ওপাশের মেয়েটি খানিকটা সময় চুপ করে থাকে, কোনো কথা বলে না। আমি আবারও বললাম, কিসের খোঁজ বলুন। আমার বিয়ে ঠিক হয়েছে। আপনার বিয়ে ঠিক হলে আমি কি করব? আপনি কিছু করতে পারলেও এখন কোনো কাজে আসবে না। আপনার পরিচয়? আমি জান্নাত। কোন জান্নাত? চিনবেন না। পুরো পরিচয় দিন, চিনতেও পারি। পুরো পরিচয়ের প্রয়োজন নেই। তাহলে আপনাকে চিনব কি করে? চিনে আর লাভ কি? জানাশোনায় লাভ লস নেই। আমি পরিচয় দিতে ফোন দেইনি। তাহলে কেন ফোন দিয়েছেন? শেষ একটু কথা বলতে। প্রথমবারের মতো শেষ কথা। আমি খানিকটা সময় চুপ করে থাকলাম। কি বলবো ভেবে পেলাম না। এখন মাঝরাত, প্রায় 12টার বেশি বাজে। রাত ক্রমশ ঘন হচ্ছে। চারিদিকের নিস্তব্ধতা যেন ধীরে ধীরে বেড়ে চলছে। আমি বারান্দায় বেরিয়ে এলাম। আকাশে অসংখ্য তারার মেলা, চাঁদ নেই। কি অপরিপূর্ণ আকাশ! চাঁদ ছাড়া বিশাল আকাশটাকে কি অপরিপূর্ণ লাগে, ফিকে ফিকে ভাব। মেয়েটি চট করে বলে উঠল, আমি এখন কোথায় জানেন? আমার কি জানার কথা? তা ঠিক, আপনার জানার কথা না। কোথায় আপনি? ছাদে। ছাদের বাতিটাও বন্ধ করা। ঘন নিশুতি অন্ধকারে আমি দাঁড়িয়ে আছি। আপনার তো অন্ধকার পছন্দ। হুম, আপনি জানেন কি করে? আমি আরও অনেক কিছুই জানি। আর কি কি জানেন? অপ্রয়োজনীয় টপিক বাদ দিন। আপনার সাথে 2 সেকেন্ড কথা বলাটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাজি বকে সময় নষ্ট করতে চাই না। আমি আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ? মাঝরাতে ফোন দিয়ে মজা করছেন না তো? আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি মজা করছি? তা হচ্ছে না। আপনাকে অনেক সিরিয়াস মনে হচ্ছে, সেজন্যই আসলে অবাক হচ্ছি। আপনাকে অবাক করতে পেরেছি, তাও আমার জন্য অনেক। আমি আবারও খানিকটা চুপ থাকলাম, কিছু বললাম না। বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, জান্নাত, হুম। আপনি কে? আমি অপরিচিত। অপরিচিত প্রেম। অপরিচিত প্রেম বোঝেন? বুঝি না। বোঝাবো? বোঝালে উপকার হতো। অপরিচিত প্রেম হচ্ছে অচেনা কারো প্রেমে পড়া, যে মানুষটা খুব দূরে, অথচ মেয়েটা চট করে থেমে যায়। আমি বললাম, অথচ? মেয়েটা একটু চুপ থেকে বলে, অথচ ভীষণ কাছে, যাকে কল্পনায় হাত বাড়িয়ে ছোঁয়া যায়, এলোমেলো চুলে হাত বুলিয়ে দেওয়া যায়। এতটা কাছে যে প্রতিটি নিঃশ্বাস যেন প্রতিবার তার নাম নেয়, তাকে মনে করে। আমি প্রেম বুঝি না। হাসালেন। আপনি লেখক মানুষ, প্রেম মানুষ বেশ বোঝেন আপনি। আপনাকে তো বুঝতে পারিনি। মিথ্যে বলছেন। মিথ্যা নয়। কিঞ্চিত তো বুঝতে পেরেছেন। এতটা বুঝতে পারাই তেষ্টা মেলে না। অপ্রাপ্তি যেখানে, সেখানে তেষ্টা বেশি। আমার মাঝে অপ্রাপ্তিতে ভরপুর। অথচ আপনাকে যখন দেখি এত পরিপূর্ণ মনে হয়। স্রষ্টার কি অপরিসীম সৃষ্টি আপনি। আমায় দেখেছেন আপনি? আপনাকে আমি অনুভব করি, দেখি প্রতিনিয়ত। আপনি বোধহয় আমাকে আগ থেকেই চিনেন। অনেক আগে থেকেই। কতদিন আপনি আমার পাশ দিয়ে হেঁটে গিয়েছেন, অথচ একবারও চোখ তুলে তাকাননি। কে আপনি বলুন তো? আমি জান্নাত। আপনাকে আমি চিনতে পারিনি, অথচ আপনি আমাকে চিনেন। চিনতেই হবে এমন তো কোথাও লেখা নেই। এপাশ থেকে না হয় কেবল আমিই চিনে রাখলাম। আপনি আমাকে কথায় কথায় কৌতূহল করছেন, চেনার আগ্রহ জাগাচ্ছেন, অথচ বলছেন চেনার প্রয়োজন নেই। চেনার কি প্রয়োজন আছে? অবশ্যই। কিন্তু চিনলেই যে সমস্যা। কি সমস্যা? আপনি আমাকে আর মূল্য দিবেন না। আমার অনুভূতি আপনার কাছে ফিকে হয়ে মারা যাবে। আমি কাউকে অবহেলা করি না। অনুভূতির খুন তো নিশ্চয়ই নয়।
অথচ আমার অনুভূতিগুলো যে প্রতিদিন প্রতি বেলায় খুন হয়ে যাচ্ছে। এই যে এত বেনামি অনুভূতি খুন হয়, এগুলোর দায়ভার কার? আমার নয় নিশ্চয়ই। কে জানে, হয়তো আমারই। ভুলের বশে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? আজ কেন জানি বলতে ভয় হচ্ছে না, কিংবা লজ্জাও করছে না। মনের ভেতর থেকে কেমন জানি সাহস পাচ্ছি। এই সাহসটা যদি আগে দেখাতে পারতেন, দেখালে কি হতো? হয়তো আপনার বিয়েটা হতো না। বিয়ে তো এখনো হয়নি। আমি চুপ করে গেলাম। কি বলবো ভেবে পেলাম না। মেয়েটার কথার ঘোর ধরেছে আমার। সে কেমন অদ্ভুতভাবে আমায় মায়ায় ফেলছে। আমাকে তার কথার মাধ্যমে তার কাছে টেনে নিয়ে যাচ্ছে। আমি বারান্দা থেকে রুমে এলাম। নীরবে নিজের রুম ত্যাগ করে বাইরে বেরিয়ে এলাম। হঠাৎ আমার ভীষণ হাঁটার ইচ্ছে হলো। পিচ ঢালা পথে ল্যাম্পপোস্টের আলোয় আমি মৃদু পায়ে হেঁটে চলব। যতদূর চোখ যায় ঠিক ততদূর আমি হেঁটে চলব। মৃদুমন্দ শীতল বাতাস নির্দ্বিধায় আমায় ছুঁয়ে যাবে। আশ্চর্য, মেয়েটা কি সত্যি আমায় তার ঘোরের আবেশ করে ফেলল? মেয়েটার কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো। জি, আছি। ভয় পেয়েছেন? ভয় কেন পাবো? কে জানে, মনে হলো ভয় পেয়েছেন। আপনার ভুল মনে হচ্ছে জান্নাত। হতেও পারে, মন মানসিকতা তো আগের মতো নেই, তাই সঠিক মনে হওয়াটাও ঠিক সঠিক নয়। মন মানসিকতা আগের মতো নেই কেন? ব্যথা বেদনায় দিকহারা মন একরকম থাকে কি করে? এত ব্যথা কিসের? অপ্রাপ্তি বোঝেন? বেশ বুঝি। অপ্রাপ্তি মানুষকে চরম ব্যথা দেয়। আপনার এত অপ্রাপ্তি কিসের? আমার তো একটাই অপ্রাপ্তি। সেটা কি? মেয়েটা চুপ করে গেল, কিছুই বলল না। আমি বললাম, অস্বস্তি হলে থাক। আপনি আমার অস্বস্তি নন। তবে? আপনি আমার অপ্রাপ্তি, আমার অপরিচিত প্রেম। আমি? জি। আমি আপনার প্রেম? হ্যাঁ, আপনি আমার প্রেম, আমার দূরে থাকা একমাত্র ভালোবাসা। আপনি আমার অনুভব, খুব কাছের অনুভব। আপনি আমার অপরিচিত অনুভূতি, শিরশিরে গা কাঁপানো প্রেমময় শীতল অনুভূতি। আপনি আপনি আমার ঘোর, আমার বেলা শেষের মুগ্ধতা, ক্লান্ত বিকেলের একমাত্র হাসির ঝলক। আপনি হচ্ছেন আমার নির্ঘুম রাতের একমাত্র কারণ, একমাত্র কল্পিত সঙ্গী, আমার প্রেম, অধরা ভালোবাসা। জান্নাত, আপনি কি কাঁদছেন? কাঁদছি না। কান্নার শব্দ এলো। ভুল শুনেছেন। আপনি কাঁদছেন, এখনো কাঁদছেন। হ্যাঁ, কাঁদছি। অনেক দিন পর চোখে জল এলো আমার। কান্না কেন করছেন? কারণ কথাটা গলার কাছে কাটার মতো বিঁধেছিল লেখক। বুকের ভিতর দলা পাকিয়ে বসেছিল। কথাটা ছিল অপ্রকাশ, অব্যক্ত। বন্ধি কিছু হঠাৎ মুক্তি পেলে চরম আনন্দ হয়। সেই আনন্দ চোখে জল আনে। তাহলে আপনি এখন আনন্দের অশ্রু বিসর্জন করছেন? আমার আর আনন্দ বেদনা। বিয়ে করছেন কেন? উপযুক্ত মেয়েদের বাবারা বেশি দিন বাসায় রাখতে চায় না। যেখানে সুখ নেই সেখানে গিয়ে কি লাভ? সুখ তো আর কাছে আসেনি, দুঃখটাই না হয়ে আসুক। কখনো সুখকে কাছে রেখেছেন? ডাকতে তো চেয়েছি। সেই চাওয়ার কোনো নমুনা পাওয়া যায়নি। তাহলে কি চিঠিগুলো পৌঁছয়নি? কিসের চিঠি? মিথ্যে বলবেন না, চিঠি আপনার কাছে পৌঁছিয়েছে। আপনি কোনো জবাব দেননি, ইচ্ছে করেই দেননি। যে চিঠির পরিচয়পত্র থাকে সে চিঠির জবাব দেওয়া যায়, পরিচয়হীন চিঠির জবাব দেওয়া যায় না। আমি বলেছি না, অপরিচিত প্রেম। এই হলো অপরিচিত প্রেম। এত রহস্য কেন? রহস্য করেও তো লাভ হলো না। আমি তেমন মানুষ নই যেমন আপনি চান। আপনি ঠিক যেমন তেমনই চেয়েছি আপনাকে। এখন আর চান না? আমার চাওয়া পাওয়ার অনুভূতি মরে গিয়েছে। সেই সাথে কি আমিও মরে গিয়েছি? মুছে ফেলতে হয়, বুঝলেন? বুকে পাথর রেখে অনেক কিছু মুছে ফেলতে হয়, মেরে ফেলতে হয়।
1 বছর এবং একজন মানুষকে এত নির্মমভাবে মুছে ফেলা যায়? মেয়েরা সব পারে লেখক, সব পারে। আপনি খুঁজে নিয়ে দেখুন, কম বেশি অনেক মেয়েই বুকে পাথর চেপে বেঁচে আছে, কারণ তাদের বেঁচে থাকাটা অনেককেই বাঁচিয়ে রাখে। আপনি ভারী ভারী কথা বলেন, কথার আড়ালে রহস্য রেখে যান। আমার সকল রহস্য বুঝি জলে গেল, সেই সাথে একটা বছর। মেয়েটা কিছু বলল না, ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম, কয়েক মাস আগে একটা চিঠি পেয়েছিলাম, অপরিচিত চিঠি। এখন চিঠি লেখার যুগ না, তাও কেউ লিখল। বেশ অবাক হলাম, ভীষণ কৌতূহল জাগলো। কোনো ঠিকানা নেই, নেই কোনো নাম। হলুদ খামের ভেতর 1 পৃষ্ঠা সাদা কাগজ। কাগজের গায়ে কেউ খুব যত্ন করে লিখেছে, প্রিয়। হঠাৎ প্রিয় শব্দটা চোখের সামনে পড়তেই আমি থমকে যাই। এত পরিচিত শব্দ হঠাৎ কেমন অপরিচিত ঘোরময় লাগে। আমার মুহূর্ত থেমে যায়। আমি পুরো চিঠিতে চোখ বোলাই। কেমন জানি অনুভব হয় কেউ চিঠিটা খুব গোপনে আমার জন্য লিখেছে, কেবল আমার জন্যে খুব গুছিয়ে লিখেছে। হঠাৎ কেমন ভালো লাগা কাজ করে, আশ্চর্য রকম এক অনুভূতি। আমি দ্রুত সুন্দর করে ছোট ছোট লেখাগুলো পড়ে যাই। একবার পড়ে আবার পড়ি, আবার পড়ি, আবার পড়ি। এরপর 4 মাস চলে গেল। চিঠিটা এখন মুখস্থ আমার। কোথায় দাঁড়িয়ে কোথায় কমা সব জানা, সব। চিঠিটা কি আপনাকে শোনাবো জান্নাত? মেয়েটা চুপ করে থাকে। ওপাশ থেকে কেমন চাপা একটা স্বর এপাশে চলে আসে। মেয়েটার চোখে জল হয়তো, কণ্ঠে কোনো শব্দ নেই। তারপর আমি চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় মানুষ, আমি অপরিচিতা বলছি। আপনার সুস্থতা কামনা করি, আপনার সুন্দর সুফল ভবিষ্যৎ কামনা করি। আপনি আমায় চিনবেন না, আপনার জন্য আমি অপরিচিত। সেই ভরসায় প্রিয় বলে ফেললাম। যেখানে ভয় নেই সেখানে প্রিয়কে প্রিয় বলতে দ্বিধা নেই। অবাক হচ্ছেন তাই না? হুটহাট কে না কে এমন প্রিয়যুক্ত চিঠি লিখল, যেখানে কোনো নাম ঠিকানা নেই, নেই কোনো পরিচয়। অবাক হবারই কথা। আমিও তাই চাই আপনি অবাক হন, আমার ব্যাপারে কৌতূহলী হন। কৌতূহলী হচ্ছেন তো? আচ্ছা শুনুন প্রিয় মানুষ, হঠাৎ কি কখনো এমন হয়েছে যে আপনার মুহূর্ত থেমে গিয়েছে, আপনি স্তব্ধ হয়ে গিয়েছেন? কাউকে একবার দেখে আপনার মুহূর্ত চুপ হয়ে গিয়েছে? এমন কি হয়েছে যে কাউকে একবার দেখার পর দ্বিতীয়বার দেখতে ইচ্ছে হয়েছে, দ্বিতীয়বারের পর তৃতীয়বার, তৃতীয়বারের পর আপনার সারাক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়েছে? ইচ্ছেটা কি কখনো এমন তীব্র হয়েছে যে মানুষটাকে সারাক্ষণ চোখের সামনে বসিয়ে রেখে কেবল তাকেই দেখে যেতে মন চেয়েছে? কখনো কি এমন হয়েছে? হয়নি হয়তো। অথচ আমার হয়েছে। রোগাপাতলা গড়নের একটা ছেলে, যার গালে খোঁচা খোঁচা দাড়ি, তীক্ষ্ণ দৃষ্টি যার, তাকে একবার দেখার পর আমার বারবার তাকে দেখতে ইচ্ছে হয়েছে। আড়ালে গোপনে আমার কেবলই সেই মানুষটাকেই দেখতে ইচ্ছে হয়েছে। কেন এমন হলো? চলতি পথে হঠাৎ একদিন দূর থেকে তাকে দেখে চট করেই থেমে যাওয়া, বুকের ভিতর হঠাৎ ধক করে ওঠা, যেন মুহূর্ত থেমে গিয়েছে। কি এক আশ্চর্য রকম তোলপাড় শুরু হয়েছে বুকের ভিতর। কেমন চিরচঞ্চল এক তীক্ষ্ণ অনুভূতি, ঠিক যেন বুকের মাঝখানে গিয়ে লেগেছে। হঠাৎ গা কাঁপানো শীতল শিরশিরে অনুভূতি। কেন এমন হয়েছে জানি না, আমি কিচ্ছু বুঝতে পারিনি তখন। কেমন ঘোর নিয়ে বাসে ফিরে আসি, সেই ঘোর আমার এখনো কাটেনি। এখনো যেন সে লেপ্টে আছে আমার চোখের মণিতে। আপনার হাস্যোজ্জ্বল ছবি ছেপে গিয়েছে আমার হৃদয়ে, হৃদয়ের প্রতিটি দেয়ালে দেয়ালে। সেখান থেকেই শুরু হয় আমার গোপন গোপন পথ চলা। নতুন অনুভূতির জন্ম, কল্পনার জগৎ তখন বিস্তৃত হয়। তাকে দেখার নেশা লাগে চোখে, তার নেশা ধরে ভীষণ করে। ঘুম নেই চোখে, অযথা রাত জাগা হয়। কেন হয় এমন? হঠাৎ কাউকে একবার দেখার পর এমন যে হতে পারে একদমই জানা ছিল না আমার, একদমই না। শুনুন, আমি দেখেছি তাকে দূর থেকে, কাছ থেকে তাকে দেখেছি।
তার অগোছালো চুলে হাত বুলিয়ে দিতে ইচ্ছে হয়েছে ভীষণ। ভীষণ ইচ্ছে হয়েছে দুজন হাতে হাত রেখে একসাথে অনেকটা পথ হাঁটার। চোখে চোখ রেখে গোপনে গোপনে কথা বলতে ইচ্ছে হয়েছে। ইচ্ছে হয়েছে তাকে জোরে জড়িয়ে ধরি, তীব্র চিৎকার দিয়ে বলি, ভালোবাসি আমি, ভালোবাসি আপনাকে। আপনাকে ছাড়া আমার হবে না, চলবে না, আমি বাঁচব না আপনাকে ছেড়ে। এত অনুভূতি নিয়ে বেঁচে থাকতে আরও কত কি বলতে ইচ্ছে হয়েছে, অথচ কিছুই বলা হয়নি। তার সামনে গেলেই কেমন সব চুপসে যায় আমার, গা কাঁপতে শুরু করে, বুকের ভেতর ধপধপ শব্দটা যেন তীব্র গতিতে বেড়ে যায়। কিছুই বলতে পারিনি আমি, কিছুই না। এই ব্যর্থতা আমায় কত যে পীড়া দিয়েছে, কত ব্যথা যে আমার চোখের জল ছিনিয়ে নিয়েছে, তার অন্ত নেই। রাতের পর রাত কেঁদে গেলাম, অথচ তাকে কিছুই বলতে পারলাম না। বুক ফাটলো, তবে মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। স্রষ্টা কেন যে মেয়েদেরকে এমন করে বানিয়েছেন, একটু বলার ক্ষমতা দিতেন, চট করেই বলে দিতে পারার ক্ষমতা যাদের আছে, তাদের আমার ভীষণ সুখী মানুষ মনে হয়, ভীষণ সুখী মানুষ। যাই হোক, সবশেষে মানুষটাকে তো বোঝাতে হবে তাকে আমি চাই, তাকেই আমি চাই, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, আমার জীবনের প্রতিটি প্রহরে। সেজন্যই চিঠিটা লেখা। চিঠিতে লেখা ছিল, শুনুন জনাব লেখক তানভীর সাহেব, আপনিই হচ্ছেন আমার সেই মানুষ, আমার একান্ত বেলার একমাত্র প্রিয় মানুষ, আমার অবুঝ অনুভূতির একমাত্র প্রিয়জন। আমি আপনার প্রেমেই পড়েছি, ভীষণভাবে পড়েছি। পত্রের এপাশের এই অজ্ঞাতজন আপনাকে ভালোবাসে, তার মন এবং প্রাণের সমস্ত দিয়ে ভালোবাসে। আপনি কি পারবেন এই অজ্ঞাতজনকে ভালোবাসতে? এতটুকু বলেই থেমে গেল আর জোরে শ্বাস নিল। গরম দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গলা দিয়ে। ওপাশে ভীষণ নীরবতা, কোনো শব্দ নেই, কোনো নড়চড় নেই। আমি বললাম, জান্নাত আছেন? কারো শ্বাস নেওয়ার শব্দ হলো। আমি আবার বললাম, চিঠিটা আমার মুখস্থ হয়ে গিয়েছে, একদম প্রতিটা শব্দ আমার মুখস্থ। ওপাশ থেকে একটা জড়ো শব্দ এলো, বাহ! আপনি সেই চিঠির অজ্ঞাতজন তাই না? আপনার সেই চিঠির অপরিচিতা আমি, যার মুহূর্ত চুপের কারণ হয়েছি। মেয়েটা এবার কেমন ফুপিয়ে উঠল, তার ফোপানোর স্বর ভেসে এলো এবার স্পষ্টভাবে। আমি বললাম, আপনার প্রথম চিঠি আমাকে যখন প্যারা দিল, ঠিক সে সময়ে দ্বিতীয় চিঠি এলো। সেই চিঠি আরও বেশি প্যারা দিল, আরও ধাঁধায় ফেলল, রহস্যের জালে আমাকে জড়িয়ে ফেলল। মেয়েটা এবার কান্না জড়ানো কণ্ঠে বলল, তাও তো চিনতে পারেননি আমায়, খুঁজে বের করতে পারেননি এই অপরিচিতা কে। এটা রহস্য হয়েই রয়ে গেল। এজন্যই তো এটাকে রহস্য বলে। তবে আমি সেই রহস্য ভেদ করতে পেরেছি। পারলে অবশ্যই কাছে আসতেন, একবারের জন্যে হলেও আসতেন। আমি তো আসতে চেয়েছি, কিন্তু মুখোমুখি হবার ভয় যে আমারও ছিল। এতটা কাপুরুষ না হলেও পারতেন। এখন আমার কাপুরুষ হওয়াটা দোষের হলো? আপনি সত্যিই আমাকে চিনেছেন? আপনার বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না। কি করলে বিশ্বাস হবে? বিশ্বাস দিয়েও বা কি হবে? কিছুই হবে না। হুম। হবু স্বামীর প্রতি এত প্রেম চলে এলো? কথাটা প্রেমের নয়, কথাটা হলো সময়ের। তার মানে আমি আসতে দেরি করে ফেললাম? ভীষণ দেরি। আপনার ফেরার কি কোনো পথে খোলা নেই? নেই। এতটা নির্দয় আপনি? মাঝে মাঝে কঠিন হতে হয়। তাই বলে এতটা কঠিন? প্রয়োজন পড়ে। তাহলে এই অনাকাঙ্ক্ষিত ফোন কল? ব্যথাটা নিতে পারছিলাম না আর। চোখে এখনো জল? এই জল কেবল এই রাত্রির জন্যেই। তাহলে আমার কি হবে? আমি যে অন্ধকারের ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটির প্রেমে পড়ে গিয়েছি। সাদা সালোয়ার পরা এই রাত জাগা পেতনিটার প্রেম যে আমাকে পাগল করে দিচ্ছে, তার কি হবে? আপনার শূন্যতার দায়ভার কে নেবে? মেয়েটা চট করেই চুপ হয়ে গেল, আশপাশ তাকালো যেন। আমি আবার বললাম, নিচ থেকে মনে হয় ওখানে একটা পেতনি দাঁড়িয়ে আছে। মাঝরাতে পেতনি সাজা ছক হলো? সে দ্রুত বলল,
আপনি কোথায়? যেখানে থাকার কথা। বলুন না প্লিজ। আপনার চোখের মণিতে। মজা করবেন না। আপনি কিভাবে জানলেন যে আমি সাদা সালোয়ার কামিজ পরে আছি? কারণ ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থেকে পেতনিটির অবয়ব ঠিক অনুমান করা যায়। মেয়েটা এবার চট করেই আমার দিকে ফিরল। আমি বললাম, হাউস নাম্বার 134, চৌধুরী মঞ্জিল। আপনি জান্নাত চৌধুরী, তাই না? মেয়েটা চট করেই ফোন রেখে দিল। আমি ফোনটা কেটে পকেটে রেখে দিলাম। দাঁড়িয়ে থাকলাম ল্যাম্পপোস্টের নিচে। সময় যায়, মেয়েটি দৌড়ে আসে। খুব সাবধানে গেটের তালা খোলে। কয়েক সেকেন্ড পর মেয়েটি গেট খুলে বের হয়। দৌড়ে আমার কাছে আসে। স্থির হয়ে দাঁড়াতে চায়। জোরে জোরে শ্বাস নিতে থাকে। খুব হাঁপাচ্ছে মেয়েটা। আমি বললাম, শান্ত হন। মেয়েটি বলল, আমার বিশ্বাস হচ্ছে না। না হলে বিশ্বাস করে ফেলুন। তাও হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আপনি আমার চমৎকার একটি স্বপ্ন। আপনি কি আমায় ছুঁয়ে দেখবেন? হুম। আমি হাত বাড়িয়ে দিলাম। মেয়েটি এগিয়ে এসে আমার হাত ছুঁয়ে দেখল। তৎক্ষণাৎ তার চোখে জল জমে গেল। সে জলভরা দৃষ্টিতে বলল, আমার বিশ্বাস হচ্ছে না। আমি বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি চলে যাব? যেহেতু বিশ্বাস হচ্ছে না, সো। প্লিজ যাবেন না। আগে আমি একটু স্থির হয়ে নিই। আচ্ছা, আপনি স্থির হয়ে নিন। অতপর মেয়েটা একপাশে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছু সময় পর সে বলে, দেরি করলেন কেন? কিসের দেরি? আমার মন বলছিল আপনি আসবেন। একদিন না একদিন ঠিকই আসবেন। আপনি এলেন ঠিকই, অথচ বড্ড দেরি করে ফেললেন। আমি খানিকটা চুপ থেকে বলি, আপনার চিঠি, আপনার প্রেম নিবেদনের ধরন আমায় মুগ্ধ করেছে জান্নাত। আমি ভাষা হারিয়ে ফেলেছি। মনে মনে আপনাকে এঁকেছি। সেই আঁকা চিত্রের প্রেমে আমি পড়েছি। অথচ আপনি বাস্তবিকভাবে সেই চিত্রের চেয়ে কত অনিন্দ, কত অসাধারণ। আপনার প্রেমে না পড়ার উপায় নেই। জানেন আপনাকে খুঁজে পেতে কতটা বেগ পেতে হয়েছে? তাও তো আমি আপনাকে খুঁজে নিয়েছি না? হুম। কিন্তু খুঁজে পেলেন কি করে? সে এক বিশাল রহস্য। আমি তা শুনতে চাই। বলবো কখনো, বিয়ের পর কোনো একদিন। বিয়ের পর? আপনি কি আমাকে বিয়ে করবেন না? মেয়েটা মাথা নিচু করে বলে, আমার বিয়ে ঠিক হয়ে আছে। কার সাথে? একটা ছেলের সাথে। সে গভর্নমেন্টে জব করে। তাকে দেখিনি এখনো। দেখেননি কেন? দেখার ইচ্ছে হয়নি। আমার তো তাকে চাই না। আমার আপনাকে চাই, কেবল আপনাকেই। এই যে আমি এলাম, এবার আমাকে আপনার করে নিন। এখন যে কিছুই করার নেই, চাইলেও যে পারবো না। আপনি কেবল একবার চেয়ে দেখুন, আমি আপনাকে নিজের করে নেব। আমার পাত্রকন্যাকে আমি আমার মতো করে জয় করে নিব। মেয়েটার মাথা নিচু, ভারী শ্বাস, চোখে জল নিয়ে সে বলে, আমি তো চাই, কিন্তু আমার বাবা মা, ফ্যামিলি। ত্যাগ করতে পারবেন না, তাই তো? না, এদের কষ্ট দিয়ে আমি সুখে থাকতে পারবো না। তাহলে ভুগতে হবে। কিসের সাজা? বিলম্বের। অথচ আমি তো আমাদের দুজনের ভালোর জন্যই বিলম্ব করেছি। আমি ভেবেছি চাকরি হলে আমি নির্ভয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াবো, আপনার হাত নিজের করে নিতে চাইব। এটা কি আমার অপরাধ? তা আপনার অপরাধ নয়। আপনার অপরাধ হচ্ছে আপনি তার আগে আসেননি। আমাকে একটিবারের জন্যও জানাননি। আপনি আমায় বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন, অথচ আমি চাতক পাখির মতো কেবল আপনার আশার প্রহর গুনে গেলাম। তবে মেয়েটা মাথা নিচু করে নাই। আমি বলি, 1 বছরের যত অনুভূতি, চিঠির যত কথা, সব তাহলে। মেয়েটার মাথা নিচু, সে ফুঁপিয়ে ওঠে আর কান্না করে দেয়। তারপর আমি বললাম, এত ব্যথা, এত তিক্ততা, সেই অচেনা পুরুষের সংসার করে সুখ পাবেন? বেঁচে থাকতে পারবেন এত দায়ভার নিয়ে?
মেয়েটা নীরব হয়ে কাঁদে আর ভেজা স্বরে বলে, বেঁচে থাকতে যে হবে। আপনি না হয় বেঁচে যাবেন, তাহলে আমার কি হবে? সয়ে নেবেন। আমার জমানো এত আবেগ, অনুভূতি বা স্বপ্নের কি হবে? জ্বালিয়ে দিন, মেরে ফেলুন সব। আমি খানিকটা সময় চুপ থাকলাম, তার দিকে একটু এগিয়ে গেলাম, তার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বললাম, আমি পারবো না। মেয়েটা আরেকটু জোরে কেঁদে উঠল যেন, চাপা কান্না তার। আমি বললাম, আমার আপনাকেই চাই জান্নাত, কেবল আপনাকেই চাই। মেয়েটা কিছু বলে না আর নীরবে কেঁদে যায়। আমি বললাম, চলুন না পালিয়ে যাই। মেয়েটা ভেজা স্বরে বলে, সরি, আই কান্ট। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কেবল। কি বলবো ভেবে পেলাম না। ঠিক সেই মুহূর্তে পেছনে কাউকে দেখলাম। ভালো করে তাকাতেই দেখলাম জান্নাতের বাবা দ্রুতগতিতে এগিয়ে আসছেন। গভীর রাতে মেয়ের হঠাৎ বাইরে চলে আসাটা হয়তো তিনি কোনোভাবে টের পেয়ে গিয়েছেন। আমার এখন কি করা উচিত? দৌড়ে পালানো উচিত? আশ্চর্য ব্যাপার, আমি পালাতে পারছি না। আমার পা দুটো জমে আছে যেন যেন চিরকালের জন্য স্থির হয়ে আছে। আমি কি করব ভেবে পেলাম না। জান্নাতের বাবা এগিয়ে এসে জান্নাতের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, জান্নাত। জান্নাত চমকে উঠল। ভয় পেয়ে গেল মেয়েটা। মুহূর্তে তার চেহারা আতঙ্কিত হয়ে গেল। চেহারা ছাইবর্ণ ধারণ করলো। আঙ্কেল আমার দিকে তাকাতেই বললেন, আরে জামাই বাবাজি, তুমি? আমি ওনাকে সালাম দিলাম আর বললাম, আঙ্কেল ভালো আছেন? তিনি মৃদু হাসলেন আর বললেন, এই তো, তুমি কেমন আছো? বাসায় সবাই কেমন আছেন? জি আঙ্কেল, সবাই ভালো আছেন। তা বাবা, হঠাৎ এত রাতে এখানে? আপনি সেদিন বললেন না আপনার মেয়ের মন খারাপ, সে ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না, সবার সাথে বাজে বিহেভ করছে। আমি আসলে সেসব ঠিক করতে এসেছি, তাকে একটু বোঝাচ্ছি। বেশ, একটু ভালো করে বোঝাও ওকে, এত মন খারাপ যেন না করে। দেখো, না খেয়ে খেয়ে চেহারাটার কি হাল বানিয়েছে। জি অবশ্যই। আচ্ছা, তা বাসায় আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? জান্নাত এখানে কমফোর্ট ফিল করে বেশি, তাই এখানে দাঁড়িয়ে থাকা। বাসায় আসো। না আঙ্কেল, এত রাতে না, অন্য একদিন আসবো। আপনি গিয়ে ঘুমান, চিন্তা করবেন না। জান্নাত দ্রুতই চলে আসবে এবং এখন থেকে সে বেশ ভালোভাবে চলাফেরা করবে, আমি কথা দিচ্ছি। বেশ, আমি গেলাম তাহলে। জান্নাত মা, আসার সময় তালাটা মেরে চেক করে আসিস, ভুলেও গেট খোলা রাখবি না। গেলাম আমি। আঙ্কেল চলে গেলেন। আমি দাঁড়িয়ে আছি। আমার থেকে অল্প কিছু দূরে জান্নাত দাঁড়িয়ে আছে। সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, যেন ঘটনাটির কোনো কিছুই সে বুঝল না। আমি তার দিকে তাকালাম, মৃদু হাসলাম আর বললাম, আমি ভাবলাম তুমি আমার ছবি দেখে খুশি হবে, কিন্তু তুমি আমার ছবি তো দূরের কথা, আমাকেই দেখতে চাওনি। সরাসরি বাবা মায়ের মতের সাথে হ্যাঁ মিলিয়ে ফেলেছ। ভাবলাম বাসরাতে সারপ্রাইজটা দেই, কিন্তু রাজকন্যার কষ্টের পরিমাণ যে বেড়ে চলেছে, তাই ভাবলাম আজই কিছু একটা করি। তা না হলে কোন কাণ্ড বাঁধিয়ে ফেলে কে জানে। আমি খেয়াল করলাম জান্নাত আমার দিকে চোখ গরম করে তাকালো, যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। তীব্র মেজাজ তার চোখে মুখে, রাগে গাল লাল হচ্ছে মেয়েটার। সে চট করেই পেছন ফিরে চলে যেতে চাইল। অমনি আমি তার হাত টেনে ধরলাম, তাকে টেনে কাছে নিলাম। সে ছাড়তে চাইল, আমি তাকে আরো শক্ত করে ধরে নিলাম। বললাম, খুশি হওনি তুমি? কথা বলবেন না আপনি? এত রাগ? আপনাকে খুন করা উচিত। আমার অপরাধ? এই যে এভাবে আমায় দিনের পর দিন কষ্ট দিয়ে গেলেন তার জন্য। আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি, তাই তো চাকরি পেতেই বিয়ের প্রস্তাব পাঠালাম। এরপর চাইলেই তো একদিন এসে দেখা করে যেতে পারতেন। সে যাই হোক, তুমি কি খুশি নও? হুম। তাহলে আর কি করার, বিয়ে ক্যান্সেল। খবরদার, এই ধরনের বাজে কথা যেন আর না শুনি আপনার মুখে। তুমি তো বললে
খুশি নও? খুশি নই তো খুশি করবেন আমায়। বোঝেন না রাগ করে আছি? আপনি এখন রাগ ভাঙাবেন আমার। খুব রেগে আছি আপনার উপর। আপনার? চুপ করে গেল, মাথা নামিয়ে নিল চট করেই। আমি বললাম, এখনও আপনি আপনি বলবে? মেয়েটা নিশ্চুপ হয়ে গেল, চেহারায় কেমন লজ্জা লজ্জা ভাব। আমি বললাম, খুব তো চেয়েছ হাতে হাত রাখতে, চোখে চোখ রাখতে, অগোছালো চুলে হাত বুলিয়ে দিতে, ভীষণ করে জড়িয়ে ধরতে। সেই চাওয়াগুলো কি মরে গেল? কথাটা বলে শেষ করার আগেই জান্নাত আমায় জড়িয়ে ধরল, খুব শক্ত করে জড়িয়ে ধরল আমায়। জড়িয়ে ধরার কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটা কান্না করে দিল। সে কি তীব্র কান্না তার! যেন অনেকদিন পর একটা স্থান পেয়েছে কান্না করার, তাই নিজের ইচ্ছে মতো কেঁদে যাচ্ছে। আমি কিছু বললাম না আর, কারণ ধীরে ধীরে আমার চোখও ঘামতে শুরু করেছে। বেশ কিছু সময় জড়িয়ে ধরে রাখার পর জান্নাত যখন একটু শান্ত হয়, তখন আমি বলি, তা অজ্ঞাত জন কি এখন আমায় ভালোবাসবে? জান্নাত দীর্ঘ শ্বাস ফেলল, আমাকে আরেকটু জোরে জড়িয়ে ধরে বলল, চলো বিয়ে করি। কাজী অফিস খোলা পাবো এখন? আমি চট করেই হেসে ফেললাম। হঠাৎই কেমন প্রশান্তি অনুভব হলো আমার। এক ঝাঁক আনন্দ যেন মুহূর্তে আমাদের আবেশিত করে ফেলতে শুরু করলো। আমরা যেন মায়াময় অদ্ভুত কোনো ঘোরে হারিয়ে যাচ্ছি, ঘোর ধরা আনন্দে ভেসে যাচ্ছি যেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।